নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। আজকের অনলাইন এডুকেশন প্রোগ্রামটা একটু আলাদা, পরিষ্কার করে একটু বলে দিয়ে সবাইকে, যারা টিভির ওপাশে বসে অনুষ্ঠান দেখছেন। আজকে রবিবার এবং আজকের দিনটাতে অন্য দিনের থেকে আলাদা এই কারণের জন্যই, অন্যদিন আমরা ক্লাসের পড়াগুলোকে পড়াই, অর্থাৎ বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্ট আমরা আলোচনা করি। রবিবারের প্রোগ্রামের মূল লক্ষ্য থাকে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন বা যারা চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছেন তাদেরকে একটা গাইডলাইন দেওয়া। এটা হচ্ছে রবিবারের উদ্দেশ্যে আমাদের মূল লক্ষ্য। এবং সবথেকে যেটা বড় বিষয়, চাকরি পেতে গেলে বা চাকরির পরীক্ষাতে ক্র্যাক করতে গেলে যতটা আমি জানি তার থেকেও বেশি দরকার হচ্ছে আমি কতটা সিস্টেম অ্যাপ্লাই করতে পারছি, কারণ এখানে টাইম ইজ আ বিগ ফ্যাক্টর। টাইম মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি কতটা অ্যাটেন্ড করতে পারছি, কত পার্সেন্ট অফ কোয়েশ্চেনের উত্তর আমি দিতে পারছি, তার উপরে ডিপেন্ড করবে আপনার কাট অফ মার্ক কীরকম হবে, আপনি কত নাম্বার পাবেন এবং আপনি কিভাবে সুযোগ পাবেন চাকরির ক্ষেত্রে, চাকরির পরীক্ষাগুলো ক্র্যাক করতে পারবেন। তো আজকে রাইস এডুকেশনের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। তার কারণ এটাই যে আপনাদেরকে আজকে রাইস এডুকেশন রবিবারের সকালবেলার এই অনুষ্ঠানে কন্টিনিউয়াসলি বলবার চেষ্টা করছে যে তোমার প্রসিজিয়ার কি হবে, চাকরির পরীক্ষাতে অ্যাটেন্ড করতে গেলে সংক্ষিপ্ত পদ্ধতি কি হতে পারে। আমরা গতদিনের অনুষ্ঠানে গত রবিবার আলোচনা করছিলাম বিরাট একটা বড় অঙ্ক 10 মিনিটের, সেটা কি করে আমরা 2 সেকেন্ডস খরচা করে 2 সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কটাকে করে ফেলতে পারি। তো এই যে টেকনিক, এই টেকনিকগুলো এখানে বলা হয়। যারা যারা মনে করছেন যে চাকরির পরীক্ষার জন্য যোগাযোগ করবেন, চাকরির পরীক্ষা দেবেন, রাইস এডুকেশনে পড়বেন, তারা টিভি স্ক্রিনের নাম্বার, ইমেল, ওয়েবসাইট সব ডিটেলস রয়েছে, আপনি এখানে ফোন করে যোগাযোগ করতে পারেন। আজকের সাবজেক্ট হিস্ট্রি, আমরা ইতিহাস নিয়ে আলোচনা করব আজকে। এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গেস্ট মিস্টার সুরজিৎ ঘোষ। আমি স্বাগত জানাই আপনাকে, এক্সপার্ট ট্রেনার হিস্ট্রি রাইস এডুকেশন। স্যার, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। এবং আমরা ইতিহাসের সংক্ষিপ্ত পদ্ধতি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, ইভেন WBCS এবং কম্বাইন্ড যে এক্সামগুলো হয় তার মধ্যে SSC, PSC, রেল, বেঙ্গল কলকাতা পুলিশ, ব্যাংক, এই যে পরীক্ষাগুলোর ক্ষেত্রে হিস্ট্রির উপরে কিভাবে আপনি জোর দেবেন, কোন চ্যাপ্টার কিভাবে করবেন এবং তার উত্তর কিভাবে হবে, তার কিছু অংশ আপনাকে বলবার চেষ্টা করি। তবে আজকে আপনার জন্য একটা গোল্ডেন স্কোপ আছে, অপরচুনিটি এটা আপনাদের জন্য। আপনারা আজকের অনুষ্ঠানে সিটিভিএনের অনলাইন এডুকেশনে রাইস এডুকেশনের প্রোগ্রামে আপনি ফোন করতে পারেন। আপনার যদি কোনো রকমের ডাউট থাকে, কোনো বিষয়ে কোনো কোয়ারিজ থাকে, কোনো রকমের ইনভেস্টিগেশন থাকে, আপনি আমাদের অনুষ্ঠানে ফোন করে আজকে করতে পারেন। সুরজিৎ স্যারকে স্বাগত জানাই। এবং আমরা প্রথমেই WBCS এর দিকে যাই, কারণ WBCS মানেই কিন্তু অনেকটা নলেজফুল হতে হবে এবং খানিকটা ডিসক্রিপটিভ ওয়েতে পড়াশোনাটা করতে হবে। এক্স্যাক্টলি। আমরা টোটাল কম্পিটিটিভ এক্সামের ডোমেনটা যদি দেখি, রাইট, এই ডোমেনের মধ্যে WBCS কিন্তু টোটালি মানে রেন সুপ্রিম, একদম একদম 1 নম্বরে রয়েছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ আ টিচার অফ রাইস, সেখানে দেখতে পাচ্ছি আমরা স্টুডেন্টদের মধ্যে BCS হওয়ার একটা প্রবণতা, WBCS অফিসার হওয়ার একটা প্রবণতা ভীষণভাবে বাড়ছে। এবং বাড়ছে বলেই তারা কি করছে না, কিভাবে এই যে এতগুলো সাবজেক্ট, এই সাবজেক্টগুলোকে কিভাবে ট্যাকল করা যায় সেগুলোর কথা ভাবছে। এবং এখানে হিস্ট্রিটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। ইতিহাসের রোল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কীরকম আমি একটু সংক্ষেপে বলি আউটলাইনটা, ডিজাইনটা কি রয়েছে। WBCS এর হিস্ট্রিতে 3টে পার্ট পেরোতে হয়, মেনলি 2টো পার্ট সবার জন্য। একটা হলো প্রিলিমস, যেটাকে আমরা বলতে পারি গেটওয়ে টু দ্য গোল্ডেন ক্যারিয়ার, দ্যাট ইজ WBCS অফিসার হবার গেটওয়ে। এটা এই গেটওয়েটা যারা পেরোতে পারবে তাদের দিতে হবে মেন্স, এটা আর একটা কম্পালসারি, সবাইকে দিতে হবে। এইবার আর একটা পার্ট হচ্ছে অপশনাল। এই অপশনালটা সবার জন্য নয়, যারা নিতে চায় তারা নিতে পারে, কিন্তু ফার্স্ট দুটো সবার জন্য, প্রিলিমস অ্যান্ড মেন্স, দুটো খুব ভাইটাল জিনিস। এই দুটো জিনিস আমাদের দেখে নিতে হবে। কি সিলেবাসটা আছে এটা ফার্স্ট আমাদের দেখতে হবে, যে কি সিলেবাসটা দেখে আমি এগোবো। ঠিক আছে, সিলেবাসটাই তো একটা লাইট হাউসের কাজ করবে। তো
একটা অন্ধকার সমুদ্রে জাহাজকে পথ দেখায় লাইট হাউস যেমন, একদম, একদম। তেমনি একটা সিলেবাস কি আছে এটা ভালো করে বুঝতে না পারলে কিন্তু সাবজেক্টে ঢোকা যাবে না। আমি একটু সংক্ষেপে বলে দিই কি সিলেবাস রয়েছে। হিস্ট্রির 3টে পার্ট এখানে রয়েছে, এনশিয়েন্ট, মেডিয়েভাল অ্যান্ড মডার্ন। ওকে, এনশিয়েন্ট, মেডিয়েভাল অ্যান্ড মডার্ন 3টে পার্ট রয়েছে। এই 3টে পার্টের মধ্যে এনশিয়েন্ট পার্টের মধ্যে যে পার্টটা রয়েছে তার মধ্যে একেবারে শুরু হচ্ছে সেই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে শুরু করে একদম পাল অ্যান্ড সেন পিরিয়ড পর্যন্ত রয়েছে আচ্ছা। এনশিয়েন্ট পার্টটা। মানে এটা হচ্ছে প্রাচীন প্রাচীন যুগ, যুগটা, ইতিহাসের প্রাচীন অংশ। ইতিহাসের প্রাচীন যুগ যেটা আচ্ছা। একেবারে ইন্দাস ভ্যালি থেকে যেখান থেকে একদম ইনিশিয়েট করছে হিস্ট্রিটা, সেখান থেকে শুরু হচ্ছে হয়ে সেটা গিয়ে থামছে কোথায় না একেবারে যেটাকে আমরা বলতে পারি যে একদম হিস্ট্রি অফ বেঙ্গল, পাল অ্যান্ড সেন পিরিয়ড, একটা গোল্ডেন এজ আমাদের বাংলার ইতিহাসে। সেইখানে গিয়ে আমরা শেষ করছি টোটাল জিনিসটা, টোটাল ব্যাপারটা শেষ হচ্ছে। মেডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি যে পার্টটা রয়েছে মানে মুসলিম পিরিয়ড, এর মধ্যে আমাদের পড়তে হবে দুটো ভাইটাল জিনিস, একটা হলো হিস্ট্রি অফ দিল্লি সুলতানেট রয়েছে আর একটা পার্ট হচ্ছে মুঘলস। এই দুটো পার্ট হচ্ছে পড়ছি আমরা। আর নেক্সট হচ্ছে মডার্ন ইন্ডিয়া। মডার্ন ইন্ডিয়াটা মেনলি একেবারে যেটাকে আমরা বলতে পারি ব্রিটিশ পিরিয়ড, মানে আধুনিক যুগ আপ টু 1947, একদম অ্যাটেনমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স। ওইখানে এসে আমাদের সিলেবাসটা শেষ হচ্ছে প্রিলিমসের জন্য। তার মানে আমরা বলতে পারি টোটাল ইন্ডিয়ান হিস্ট্রিটা আমাদের কভার করতে হচ্ছে প্রিলিমসে। মেন্সের সিলেবাসও মোটামুটি একই সিলেবাস কভার করবে। এবং একটা কথা জেনে রাখতে হবে, আমাদের প্রিলিম এবং মেন্সে কোনো ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে হচ্ছে না। আচ্ছা, এটা আমাদের একটা ভালো একদিক দিক, থেকে এটা ভালো দিক। ভালো দিক। ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে হচ্ছে না, যা পড়বো আমাদের দেশের ইতিহাস পড়বো, আমরা ইন্ডিয়ান হিস্ট্রিটাই পড়বো। এবং সেই ইন্ডিয়ান হিস্ট্রির যে পার্টগুলো সেগুলো আমি বললাম। বাহ, নেক্সট আমরা যেটা যেতে পারি সেটা হচ্ছে এতটা সিলেবাস, অনেকে হিস্ট্রির নাম শুনলেই ভয় পেয়ে যায় যে এতখানি ভাস্ট। কিন্তু এই ভাস্টনেস এই যে ব্যাপারটা রয়েছে, ভাস্টনেস যেটা, এটাকে ট্যাকল আমি কি করে করব? ঠিক। আমার বা অনেকের হয়তো হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডও থাকে, ব্যাকগ্রাউন্ড নন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে Non-historical অনেকে আসছে। অনেকে আসছে। এবং আমরা দেখেছি রাইসে আমি পড়িয়ে দেখেছি এমবিবিএস স্টুডেন্ট তারা মানে হিস্ট্রি অপশনাল নিয়েছে। তো ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি যে হিস্ট্রি মানে বিসিএস এ মানে প্রচুর স্টুডেন্ট আছে যারা নন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। সুতরাং এই নন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে তাদের ক্ষেত্রে এবং যারা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যাদের রয়েছে, স্ট্র্যাটেজিটা কি হবে? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসছে তাদের কিন্তু পুরো ব্যাপারটা, তাদের পুরো ডোমেনটা কিন্তু একাডেমিক ডোমেন। ঠিক। একাডেমিক ডোমেনের সঙ্গে কম্পিটিটিভ ডোমেনের কিন্তু হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। আচ্ছা, ওকে, সুতরাং একাডেমিক আমি কি করব? আমি 10টা কোশ্চেন করে চলে গেলাম, আমাকে স্যার আমাকে আমাদের টিচার একটা সাজেশন করে দিল, তার মধ্যে 5টা কমান এসে গেল। কিন্তু এখানে তো তা নয়, এখানে অনেক স্টুডেন্ট বলে স্যার কি পড়তে হবে আমাকে, কোনটা পড়তে হবে আমাকে। এটা এই কথার কোনো মানেই হয় না। তার মানে স্যার একটা জিনিস খুব পরিষ্কার যে আমার একাডেমিক ডোমেন যাই থাকুক না কেন, চাকরির পরীক্ষাতে আমাকে অ্যাটেন্ড করতে গেলে আমাকে কিন্তু টেকনিক্যাল বিষয়গুলো অবশ্যই দেখবেন যে গান শুধু জানলে হয় না, কিছু মুড়কি দরকার আছে। মানে দ্যাট সাম পালস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো নিশ্চয়ই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে মানে টেকনিক্যাল যে পালস গুলো দর্শককে টেনে রাখবে। কত গলা ভালো হলো সেটা বড় কথা না, গলাটা তো ফ্যাক্টর, কিন্তু ওই যে জার্কিং গুলো, যেগুলোকে অডিয়েন্স নেবে, এই জায়গাগুলো এখানেও তাই। মানে এটাই আপনাকে 1000 স্টুডেন্টের মধ্যে থেকে সিলেক্ট করতে সাহায্য করবে। অবশ্যই, মানে আপনার উপর যে লাইমলাইট ফোকাস উনি একটা কথা বলছিলেন, খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। এই যে সবাই তো পড়াশোনা করছে, কিন্তু এমন কিছু টেকনিক সেটা আপনাকে অনেকের থেকে হয়তো এগিয়ে দেবে। এবং যেটাই হচ্ছে রাইস এডুকেশন করাচ্ছে। আমি আবারও বলি যে রাইস এডুকেশন সম্পর্কে আমরা এখানে কতটা বললাম তার চাইতেও অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রাইসের প্রিভিয়াস হিস্ট্রি, যে কতদিন ধরে কত স্টুডেন্টের সঙ্গে ডিল করে সরকারি চাকরির ক্ষেত্রে কিভাবে তার ভূমিকা রয়েছে আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য, এটা কিন্তু বিচার করতে হবে। বেশ, আমরা ইতিহাসে চলে আসি আবার। স্ট্র্যাটেজিটায় আসবো। স্ট্র্যাটেজি একটা বিরাট জিনিস, যুদ্ধ থেকে শুরু করে যে কোনো জিনিস। আমরা ভোরবেলা উঠে থেকেই আমরা একটা স্ট্র্যাটেজি ঠিক করে নিই যে আমরা সারাদিন কি করব, বাজারে গিয়ে কত টাকার জিনিস কিনবো, বাড়িতে এসে ছেলে বা মেয়েটাকে কিভাবে দেখবো। টোটাল স্ট্র্যাটেজি ছাড়া কোনো জিনিস হয় না ফাইনালি। মানে প্ল্যানিং একটা আমাকে ভোরবেলা উঠেই প্ল্যানিং করতে হয়।
ঠিক আছে, আমার ফ্যামিলিতে। একদম right. সুতরাং আমরা যারা স্টুডেন্ট, আমাদেরও তো একটা প্ল্যানিং করতে হবে, নাকি আমরা একদম যা মনে করব তাই করে চলে যাব। ঠিক। এই স্ট্র্যাটেজিটা কি হবে, এই স্ট্র্যাটেজিটা কিন্তু একটা বিশাল ব্যাপার। কি স্ট্র্যাটেজি হবে, কিভাবে পড়বো আমি কিভাবে না, এতগুলো চ্যাপ্টারের মধ্যে আমরা কোনো চ্যাপ্টার, অনেকে বলে স্যার ওই চ্যাপ্টারটা পড়তে হবে, ওটা স্কিপ করলে হবে না, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার আমাকে দেখে যেতে হবে। এবং আমরা চ্যাপ্টারগুলো পড়ার পর আমরা কি করব না, সেই চ্যাপ্টার থেকে পড়া তো ঠিক আছে, কিন্তু ওই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসছে, আচ্ছা, প্রশ্নগুলো আমাকে জানতে হবে। প্রশ্ন যদি আমি কাল্টিভেট না করি, কোয়েশ্চেন যদি কাল্টিভেট না করি, তাহলে কিন্তু আমার পড়াটা টোটালটা একদম ফেলিওর, কোনো লাভ হবে না। মানে কোশ্চেন খুঁজে বার করাটা খুঁজে বার করতে হবে। এবং ধরা গেল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, একটা এক্সাম্পল দিই আমরা পড়লাম, কন্টেন্টটা পড়লাম, এবার এই কন্টেন্ট থেকে আমাকে দেখতে হবে যে কম্পিটিটিভ এক্সামে কি কি কোয়েশ্চেন আসছে, কি ধরনের প্রশ্ন আসছে ইন্দাস ভ্যালি থেকে, সেই কোয়েশ্চেনগুলো বিভিন্ন এক্সামে কি কি প্রশ্ন এসছে, সেই কোয়েশ্চেনগুলো আমাকে একটা জায়গায় জট ডাউন করতে হবে। ফাইনালি আই হ্যাভ টু মেক আ কোয়েশ্চেন ব্যাংক। আচ্ছা, একটা কোয়েশ্চেন ব্যাংক তৈরি করতে হবে সবাইকে, যেখানে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনগুলো থাকবে। এই কোয়েশ্চেন যদি কাল্টিভেট না করা যায়, তাহলে কিন্তু কম্পিটিটিভ এক্সামে সাকসেসফুল হওয়া যায় না। আমরা একটা জিনিস দেখেছি, একটা স্টুডেন্ট সব জিনিসের ওপর যে কনসেপ্ট রাখতে হবে তার কোনো মানে নেই, কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিস করতে 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 আইটা এমন সেট হয়ে যায়, দেখা যাবে যে অপশান দেখলেই মনে করবে ওই যেটা মনে করছে ওই কোয়েশ্চেনটা রাইট, ওই অপশানটা রাইট, ওটাই দেখা যাবে রাইট হয়েছে। এটা কেন হয়েছে না, প্র্যাকটিস কোয়েশ্চেনের সঙ্গে, আই কন্ট্যাক্ট উইথ দ্য কোয়েশ্চেন, এটা একটা ফ্যাক্টর। এইটা যদি না করা, যেটা করতে গেলে তোমাকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, একদম একদম অনুযায়ী, চ্যাপ্টার অনুযায়ী। আর পরীক্ষার আগে আমরা কি করব, পরীক্ষার আগে আমার লাইট হাউস হিসেবে কাজ করবে। আমার লাইট হাউস কথাটা বারবার ইউজ করছি, কারণ এটা আমাকে পথ দেখাবে। পরীক্ষার আগে আমি কি করব, আমি তো প্রচুর পড়লাম, আমি তো ইন্দাস ভ্যালি থেকে শুরু করে একেবারে স্বাধীনতা লাভ, কিচ্ছু বাকি নেই, সব পড়ে একদম মানে সব জেনে গেছি হিস্ট্রিতে। কিন্তু পরীক্ষার আগে আমি কি করে কনসাইজ করব পুরো ব্যাপারটাকে আমি হাতের কন্ট্রোলের মধ্যে কি করে করব। অন্তত পরীক্ষার আগে যেটা আমাদের করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, WBCS এর প্রিলিমসের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, কি ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো আমাকে দেখতে হবে। এবং সেই কোয়েশ্চেনগুলো আমাকে কিন্তু পথ দেখাবে যে কোন চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন দিচ্ছে আমাদের পিএসসি। এইগুলো কি রাইসে যখন প্র্যাকটিস হচ্ছে বা প্র্যাকটিস সেশন চলছে, একজন স্টুডেন্ট যখন যাচ্ছেন, তাকে কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়ে প্র্যাকটিসিং করানো হয়? অবশ্যই। আমরা যখনই ধরুন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়াচ্ছি, পড়াতে প্রতি পদে পদে বলি, দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু 2018 এসছে, 2017 এসছে, এই কোয়েশ্চেনটা মার্ক করো, কিন্তু এই ইনফরমেশনটা মার্ক করো, একটা রেড ইঙ্ক দিয়ে দাগ দিয়ে নাও তলায়, যাতে পড়ার সময় তুমি সেটা ধরতে পারো। একদম আমরা একদম ইয়ার মেনশন করে দিই যে 2017 এটা এসছে, 2018 এটা এসছে, এই কোয়েশ্চেনটা। আচ্ছা, ঠিক আছে, ধরুন গান্ধিয়ান মুভমেন্ট পড়াচ্ছি, মহাত্মা গান্ধীর তো বিশাল কেরিয়ার, 1915-এ উনি এলেন, তার আগে সাউথ আফ্রিকার একটা পর্ব রয়েছে, একেবারে 1948 অবধি। এত বড় জিনিসটাকে আমি কোন কোন জায়গাগুলো নেব? পুরো গান্ধীজিকে দেনে আমার দরকার নেই, আমি তো রিসার্চ করতে আসিনি এখানে গান্ধীজিকে নিয়ে। গান্ধীজিকে নিয়ে রিসার্চ করছে যারা, তারা করুক, খুব টেকনিক্যাল। আমাকে চাকরি পেতে হবে, গান্ধীজি পড়ে আমাকে চাকরি পেতে হবে। সুতরাং গান্ধীজির কোন কোন জায়গাগুলো পড়লে আমি চাকরি পেতে পারি, সেইটা হবে আমার টার্গেট। সুতরাং পরীক্ষার আগে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন একটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমাকে পথ দেখাবে, এটা কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি ধরনের জিনিস হতে পারে, এটা কিন্তু একদম পরিষ্কার করে দেবে এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে খুব ভালো করে। আর একটা ব্যাপার হচ্ছে, একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, যত কোয়েশ্চেন তোমরা সলভ করবে দেখবে একটা কনফিডেন্স আসছে তোমার মধ্যে, এবং এই কনফিডেন্সটাই কিন্তু তোমাকে নিয়ে আসবে। পড়াটা যদি 70% হয়, 30% কিন্তু কনফিডেন্স নিয়ে আসবে এই কোয়েশ্চেন প্র্যাকটিসের এই ব্যাপারগুলো। সুতরাং এই জিনিসগুলো আমাদের মধ্যে যেতে হবে, এবং রাইস এই স্ট্র্যাটেজিতেই চলে। এবং আমরা যে চ্যাপ্টারগুলো পড়াই, সেই চ্যাপ্টারগুলোর ওপর একদম স্পেসিফিক্যালি স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হয়। সেই স্টাডি মেটেরিয়ালে যা যা আছে সেগুলো আমরা একদম ভীষণ সুন্দর করে পড়ানো হয়। এবং এই যে জায়গাটা প্রিলিমসের, এই জায়গাটা প্রিলিমস কিন্তু খুব ভাইটাল জিনিস, কারণ প্রিলিমস না পেরোতে পারলে
হলো না, মেন্সে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে মানে না। এটাই গেটওয়ে, আপনি কিছুক্ষণ আগে বললেন। এটা একদম প্রবেশ পথ। এইটার চাবি যদি তোমার কাছে না থাকে, তাহলে তুমি ঘরের ভেতর যে সৌন্দর্য সেটা তুমি দেখতে পাবে। মানে এখানে তো সবই মনে হয় সংক্ষিপ্ত কোশ্চেন থাকে, সব চারটে alternative MCQ সবই MCQ। টোটালি এমসিকিউ, অপশনালে গিয়ে ডেসক্রিপটিভ। ইতিহাসে কতটা থাকে, মানে কত নাম্বার অ্যালটমেন্ট থাকে? আমাদের প্রিলিমসের জন্য Prelims এর রয়েছে, প্রিলিমসের রয়েছে 50 মার্কস, তার মধ্যে 25 মার্কস অ্যালোটেড অ্যালোট করা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির জন্য, আর 25 মার্কস অ্যালোট করা হচ্ছে ন্যাশনাল মুভমেন্টের জন্য, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য হচ্ছে। আর এই হচ্ছে প্রিলির যে মার্কসটা। তাহলে প্রিলিমসের এই জায়গাটা আমাদের ভালো করে করতে হবে। এবং যদি কেউ মনে করে যে কিছু রেফারেন্স বুকস পড়তে হবে, রেফারেন্স বুকস পড়ার ব্যাপারে আমি বলি, সেটা হচ্ছে যে যারা নন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, যাদের হিস্ট্রি সাবজেক্ট ছিল নেই, না, আমার মনে হয় তাদের প্রথমে কম্পিটিটিভ এক্সামের বইগুলোতে যাওয়ার আগে একটু একাডেমিক বইগুলো দেখে নাও তোমরা। একাডেমিক বইগুলোকে দেখে নেওয়া ভালো, মানে 9, 10, 11, 12-এর বইগুলো, সেই বইগুলো থেকে বেসটা তৈরি হবে। তৈরি হয়ে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে আসতে হবে কম্পিটিটিভ এক্সামের বইগুলোতে। যেমন টাটা ম্যাগ্রো হিলস পাবলিকেশনের যে বইটা রয়েছে, কৃষ্ণা রেড্ডির বই, তবে রাজীব আহিরের যে বই, এই যে বইগুলো রয়েছে এগুলো খুব পপুলার বই, এই বইগুলোতে আসতে হবে। প্লাস তো রাইস স্টুডেন্টদের তো একটা প্লাস পয়েন্ট রয়েছেই, তাদের মানে গোল্ডেন মেটেরিয়াল তাদের হাতে রয়েছে, স্টাডি মেটেরিয়ালটা। এটা একটা যাকে বলা একটা ম্যাজিস্টিক, ঠিক আছে, একটা জাদুদণ্ড। কিন্তু যারা যদি মনে করে যে আমি আর একটু কিছু পড়বো, তাদের জন্য আমি এই কথাটা বলে রাখলাম, মানে অ্যাডিশনাল যদি তারা ইন্টারেস্টেড হয় তো এই জায়গাটা বলতে পারি। ঠিক, আচ্ছা বেশ। তাহলে এবার আমরা মেনে চলে আসি। মেনটা কিন্তু একটু অন্য, মানে এটা কিন্তু আমরা WBCS নিয়ে বলছি, এবং আপনাদেরকে WBCS ওরিয়েন্টেড যদি হিস্ট্রি রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা কিন্তু আজকে সরাসরি টেলিভিশনে করতে পারেন। দেখুন নিচে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনি ফোন করুন, আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকে, হিস্ট্রি রিলেটেড যে কোনো কোয়েশ্চেনের উত্তর আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা বলছি, যারা রাইসে ভর্তি হতে চাইছেন, যারা মনে করছেন যে এই ধরনের প্যাটার্নে, এই ধরনের সিস্টেমেটিক এডুকেশনের মধ্যে দিয়ে আপনার চাকরি পাওয়া সুবিধে হবে, সবসময় মাথায় রাখতে হবে প্যান্ডেমিক সিচুয়েশনের পরে এখন ধরে নিতে পারি যে এখন খুব নানান বিষয়ে কমপ্লিকেশন চলছে, একটা কনজেশনাল মুভমেন্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু পরবর্তীকালে আবারও সেই দিন স্বাভাবিক হবে। এবং এখনও কিন্তু অনলাইনে যে ক্লাসেস করা বা কোর্সেস দেওয়া বা অ্যাডমিশন নেওয়া, এই সবগুলো প্রসিজিয়ার কিন্তু চলছে। যারা মনে করছেন যে এই সময় বাড়িতে বসে থাকবেন, একটু দেখে নি, ওয়েট অ্যান্ড সি, তারা কিন্তু আলটিমেটলি পিছিয়ে পড়লেন। তার কারণ হচ্ছে এই সময়ও মাথায় রাখবেন যে আপনি যখন ঘুমোচ্ছেন কেউ না কেউ কিন্তু জেগে আছে। স্যার যেটা বলছিলেন যে অন্যদের থেকে ডিফারেন্স কিভাবে তৈরি হবে, তো এই জায়গাটাই কিন্তু সেই সাকসেস পাওয়ার একটা জায়গা, যে যেখানে আপনাকে অলস হয়ে বাড়িতে বসে থাকলে কিন্তু চলবে না। কাজে একটু সতর্ক থাকতে হবে, সময়ের সম্পর্কে আপনার অবগতি থাকতে হবে, এবং যারা ভর্তি হতে চাইছেন তারা ভর্তির জন্য যা যা প্রসিজিয়ার করবার, টিভি স্ক্রিনে নাম্বার যাচ্ছে, ওয়েবসাইট যাচ্ছে, হোয়াটসঅ্যাপ যাচ্ছে, কানেকশনের জন্য সমস্ত কানেক্টিভিটিস গুলো যাচ্ছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমরা মেনে চলে আসি। মেনের যে ব্যাপারটা রয়েছে, মেন্সের জায়গাটা কিন্তু একটু অন্যরকম, ঠিক আছে, কারণ ক্রমশ তো আমরা একটু ডিপের দিকে যাচ্ছি, সেই জন্য জিনিসটা ন্যাচারালি জিনিসটা একটুখানি টাফ হচ্ছে। তো টাফ বলবো না, একটু ওইটা যদি হুজ হু হয়, মানে যদি বলা যায়, আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, যে একটা এক্সাম্পল আমরা দিতে পারি যে প্রিলিতে কোয়েশ্চেন আসছে, গান্ধী আরউইন প্যাক্ট বলে একটা টপিকস আছে, গান্ধীজির সঙ্গে আরউইনের একটা গান্ধী আরউইন চুক্তি, ইয়েস। সেই গান্ধী আরউইন প্যাক্ট কবে হয়েছিল, প্রিলিমসে কোশ্চেন আসছে, ইন হুইচ ইয়ার গান্ধী আরউইন প্যাক্ট ওয়াজ সাইন্ড, সিম্পল কোয়েশ্চেন, একদম ফ্ল্যাট প্রশ্ন। এইবার মেন্সে এই কোয়েশ্চেনের প্রেজেন্টেশনটা কেমন হচ্ছে দেখো, মেন্সে কিন্তু ওই টপিকসটাই দিচ্ছে, দিয়ে 4টে অপশানে 4টে জিনিস দিয়ে বলছে এর মধ্যে কোনটা গান্ধী আরউইন প্যাক্টের মধ্যে ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি? গান্ধী আরউইন প্যাক্ট, প্রিলিতে কোশ্চেন আসছে ইন হুইচ ইয়ার গান্ধী আরউইন প্যাক্ট ওয়াজ সাইন্ড, মেন্সে ওই টপিকসটাই দিচ্ছে, তার কিন্তু নেচার একদম আলাদা। সেখানে কি দিচ্ছে না, গান্ধী আরউইন প্যাক্ট থেকে কতগুলো জিনিস দিয়ে দিচ্ছে, জিনিসগুলো দিয়ে কতগুলো যেগুলো হয়েছিল, যে কন্ডিশনগুলো, সেই কন্ডিশনগুলো অপশানে দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে যে এর মধ্যে কোনটা ছিল না। সুতরাং
মেনের কোয়েশ্চেনের ডিফারেন্স দেখে আমরা বুঝতে পারছি যে স্যার মেনের একটু আপনার পারমিশন এরা ফোন নিয়ে নি হ্যাঁ, হ্যাঁ। একজন রয়েছেন হ্যালো কে রয়েছেন ফোনে হ্যাঁ নমস্কার, আমি মালদা থেকে বলছি, বিক্রম ভূতি। মালদা থেকে বিক্রমকে স্বাগত রাইস এডুকেশনের অনুষ্ঠানে। বিক্রম কি প্রশ্ন রয়েছে? থ্যাংক ইউ স্যার। বলছিলাম যে আমি হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট। আচ্ছা আমি বর্তমানে তো অন্যদিকে কর্মরত। ও স্যার, আমি বলছিলাম যে আমার ভীষণ ইচ্ছা তো WBCS এর স্যার, জন্য আপনি শুনতে কোচিং পাচ্ছেন? নিব। হ্যাঁ স্যার, হ্যালো। একটু বাড়বে একটু প্লিজ। বলছিলাম যে আমি বর্তমানে বাড়বে। WBCS কোচিং নিতে চাই। আপনার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে প্লিজ। বলছিলাম যে আমি বর্তমানে WBCS কোচিং নিতে চাই। আপনি ঠিক আছে, হ্যাঁ ইচ্ছুক আর কি। আপনি বর্তমানে WBCS কোচিং নিতে চান এবং আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হিস্ট্রিতে অনার্স, তাই তো? হ্যাঁ স্যার। হিস্ট্রিতে অনার্স। আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার মালদা ডিস্ট্রিক্ট থেকে বলছি, হ্যাঁ Yes. হরিপুর ব্লক থেকে। মালদা থেকে বলছেন, বেশ। মালদা থেকে বলছেন WBCS এ, আচ্ছা বেশ। এখন আপনি কি করতে চান? WBCS নিয়ে কোচিং নিতে চান? হ্যাঁ স্যার, তো বলছিলাম যে মালদাতে কি কোনো সেন্টার আছে? আচ্ছা, মালদাতে রাইসের কোনো সেন্টার আছে কিনা এটা আপনি জানতে চাইছেন তো? হ্যাঁ। বেশ, কি বলবেন? মালদা স্টুডেন্ট, হিস্ট্রিতে অনার্স ব্যাকগ্রাউন্ড, WBCS পড়তে চাইছে। মালদায় কোনো ফ্র্যাঞ্চাইজি রাইসের আছে কিনা বা? মালদায় আছে। মালদায় আছে, আমাদের নর্থ বেঙ্গলে একটা বড় সার্কিট রয়েছে, মালদাতে আছে। বেশ বেশ, মালদাতে আছে। তাহলে কোনো অসুবিধা নেই। আপনি এই নাম্বারেই যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে হেল্প করে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? দেখুন এই টিভি স্ক্রিনে নাম্বার রয়েছে, এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে, এই দেখুন এই যে এনকোয়ারি নাম্বার, স্যার যেখানে বসে রয়েছেন ঠিক তার নিচে এনকোয়ারি নাম্বার রয়েছে, দেখুন এই এনকোয়ারি নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে। বেশ, আমি চলে আসি হিস্ট্রিতে, মেনের সাবজেক্ট কি তো আছে? ওই জন্য মেনের প্রিপারেশনটা কীরকম হওয়া উচিত, একটু মানে ডেসক্রিপটিভের সঙ্গে একটু রিফ্লেক্টিভ, মানে একটা এক্সপ্লানেশন ওরিয়েন্টেড প্রিপারেশন। মানে পিডিতে বলছে কে করেছে, কবে করেছে, আর মেন্সে গিয়ে বলছে কেন করেছে বা কোনটা করেনি। বেশ বেশ, তার মানে মেন্সের যখন আমরা প্রিপারেশনটা নেব তখন সেই প্রিপারেশনের মধ্যে একটু অন্য ধরনের স্বাদ আমাদের নিয়ে, অন্য ধরনের একটু প্রিপারেশন নিতে হবে, একটু ডিপে গিয়ে পড়তে হবে মেন্সটা। বেশ, মেন্স থেকে এই ধরনের কোয়েশ্চেন বেশি আসে এবং 100 মার্কস আমাদের ফেস করতে হয় মেন্সে গিয়ে, এবং সিলেবাস মোটামুটি সেম, কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন থাকে, প্রিলির মতো কোয়েশ্চেনে প্রচুর থাকে, কিন্তু মেন্সে কিছু কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো কিন্তু ভীষণভাবে, যেটাকে আমরা বলতে পারি খুব মানে টেস্ট করার জন্য যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়, সেই টেস্ট করার মতো কোয়েশ্চেন আমরা দেখতে পারি মেন্সের জন্য গিয়ে। সুতরাং মেন্সের প্রিপারেশনটা কিন্তু একটু অন্য ধরনের নিতে হবে, এবং যে কোনো চ্যাপ্টার যখন আমরা পড়ব, যে কোনো প্যাক্ট পড়ব, যে কোনো মুভমেন্ট পড়ব, সেই মুভমেন্টটা কবে হয়েছিল, কে করেছিল, কোথায় কোথায় হয়েছিল, তার সঙ্গে আর একটা বড় জিনিস আমাদের করতে হবে, কেন হয়েছিল, কারণটা কি, এই ব্যাপারটা আমাদের দেখতে হবে। সুতরাং এই যে এক্সপ্লানেশন নিয়ে প্রিপারেশন করাটা, এটা কিন্তু মেন্সের জন্য খুব দরকার। এই যে আপনি একটু আগে বলছিলেন কোয়েশ্চেন তৈরি করা, স্যার কিন্তু ইমিডিয়েট একটা জায়গা থেকে কি কি অ্যাঙ্গেলে কোয়েশ্চেন তৈরি হতে পারে সেটা অনস্পট টিভিতে বসে এখানে উনি বলে দিলেন। এইভাবে যে কোনো চুক্তি, আমি একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পল বা যে কোনো মুভমেন্ট, এই মুভমেন্টগুলোর উপরে কিভাবে কোয়েশ্চেন করতে হয়, তৈরি করতে হয়, সেটা কিন্তু উনি মোটামুটি বলে দিলেন। আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, Definitely, ওদের তোমাদের সুবিধা হবে। গান্ধী যখন পড়বে তোমরা, মহাত্মা গান্ধী, তো মহাত্মা গান্ধী পড়ার সঙ্গে সঙ্গে তো আমাদের একটা জিনিস আমাদের পড়তেই হবে, তার আইডিওলজি, তার আদর্শটা কি ছিল। ঠিক, আদর্শ ছাড়া তো একটা মানুষকে বিচার করা যায় না। আর মহাত্মা গান্ধীর মতো একটা বড় মাপের মানুষ, এত ম্যাসিভ ফিগার একটা, সুতরাং তার আদর্শগুলো আমাকে পড়তে হয়। তো পিলিতে কি দেয় যে মহাত্মা গান্ধীর আদর্শ এই চারটে দিয়ে বলবে মহাত্মা গান্ধীর আদর্শ কি ছিল। মেন্সে প্রশ্ন দিচ্ছে সেই আদর্শটাকে নিয়েই, যে এই আদর্শটা মহাত্মা গান্ধী কোথা থেকে পেয়েছেন, কোন বই থেকে। যেমন মহাত্মা গান্ধী, আমি একটা এক্সাম্পল দিতে পারি এখানে, যেমন মহাত্মা গান্ধীর একটা অন্যতম আদর্শ আমরা সবাই জানি, সেটা হলো নন ভায়োলেন্স, অহিংসা। আমরা সবাই জানি, যারা ইতিহাস পড়েছি তারাও জানি, যারা ইতিহাস পড়েনি তারাও জানে নন ভায়োলেন্স। তো নন ভায়োলেন্স একটা ইম্পর্টেন্ট আইডিওলজি, একটা আদর্শবাদ। এবার মেন্সে প্রশ্ন আসছে যে এই নন ভায়োলেন্স, এই যে আইডিওলজিটা গান্ধীজি কোথা থেকে ডিরাইভ করেছে। আচ্ছা,
গান্ধীজি কোথা থেকে ডিরাইভ করেছে? লিও টলস্টয়ের একটা বিখ্যাত বই, আচ্ছা কিংডম অফ গড উইদিন ইউ, একটা ফেমাস বই। সেই বই থেকে তিনি নন ভায়োলেন্সের কনসেপ্টটা নিয়েছেন। তারপরে সত্যাগ্রহ, গান্ধীজির আর একটা কনসেপ্ট, ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই সত্যাগ্রহটা দিয়ে বললো গান্ধীজি এটা কোথা থেকে নিয়েছেন। তো মেন্সের কোয়েশ্চেনের ক্যারেক্টারটা হচ্ছে এইরকম। আচ্ছা। আমি এটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আর কোন কোন চ্যাপ্টার বেশি মেন্সে গুরুত্ব দেওয়া মেন্সের উচিত বা- জন্য মেনলি মেন্সে ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান হিস্ট্রি সব মিলিয়ে মিশিয়েই দেয়। তবে ন্যাশনাল মুভমেন্টের মধ্যে গান্ধীজি কিন্তু খুব ইম্পর্টেন্ট। গান্ধীজি ইম্পর্টেন্ট, তারপরে ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট ভারতবর্ষে যেগুলো হয়েছিল, পার্মানেন্ট সেটেলমেন্ট, রায়তবাড়ি সেটেলমেন্ট, এগুলো থেকে প্রশ্ন আসে। মানে হিস্ট্রির একটা পার্ট আছে যে পার্টটাকে বলা হয় ইকোনমিক হিস্ট্রি, আচ্ছা অর্থনৈতিক ইতিহাস। অর্থনৈতিক ইতিহাস। এইটার ওপর কিন্তু এখন খুব জোর দিচ্ছে। আর একটা পার্টের ওপর মেন্সে খুব জোর দিচ্ছে, সেটা হচ্ছে হিস্ট্রিওগ্রাফি। হিস্ট্রিওগ্রাফিটা কি, খুব কোশ্চেন আসছে মেন্সে। যারা হিস্ট্রি নিয়ে সিরিয়াসলি ভাবছো, যারা পরীক্ষা দিচ্ছ WBCS নিয়ে, তারা জেনে রাখো এই হিস্ট্রিওগ্রাফি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা MA-তে পড়ানো হয়। আচ্ছা। হিস্ট্রিওগ্রাফিটা কি, তোমাকে বললো 4টে নাম দিয়ে বললো যে এদের মধ্যে কে মার্কসিস্ট হিস্টোরিয়ান। আচ্ছা হিস্ট্রির তো বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে হিস্ট্রিকে বিচার করা হয়েছে। ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান আছে, মার্কসিস্ট হিস্টোরিয়ান আছে, বিভিন্ন ধরনের ঐতিহাসিকরা রয়েছেন। তো তোমাকে বলে দিল যে এদের 4টে নাম দিয়ে বললো এদের মধ্যে কে মার্কসিস্ট হিস্টোরিয়ান। এই কোয়েশ্চেনটা এসেছিল WBCS মেন্সে, দেখবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে। আচ্ছা এই জিনিসটাকে বলে হিস্ট্রিওগ্রাফি। কে কোন অ্যাঙ্গেল থেকে হিস্ট্রিকে বিচার করছে, এখান থেকে প্রশ্ন আসছে। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রিলিতে দেবে না। আচ্ছা দেবে না আর কি। না, প্রিলিতে এই ধরনের প্রশ্ন আসে না। মানে প্রিলিতে ওখানে মেনলি straight ফ্ল্যাট একদম, হ্যাঁ, স্ট্রেট প্রশ্ন, দু একটা হয়তো থাকতে পারে, কিন্তু মেন্সের ওরিয়েন্টেশনটা কিন্তু অনেকটা একটু ডেসক্রিপটিভ বা একটু- প্রিভিয়াস এর কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবে তোমরা। এবং রাইসে আমরা এগুলো আকচার এগুলো আমরা এক্সারসাইজ করাই ক্লাসে। গান্ধীজি পড়াতে গেলে নন কোঅপারেশনের মুভমেন্টে যখন কথা আসবে তখন এইসব বইয়ের কথা আসবে। সুতরাং এই জায়গাটা থেকে আমাদের এই মেন্সটাকে কিন্তু ট্যাকল করতে হবে খুব কেয়ারফুলি। ভারতের স্বাধীনতা আন্দোলনের আর কোন কোন অংশ ভারতের গুরুত্ব- স্বাধীনতা আন্দোলনের আর একটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে INA, সুভাষচন্দ্র বসুর একটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। মুসলিম পলিটিক্স খুব বিতর্কিত জায়গা, আচ্ছা ঠিক আছে। এবং আমরা প্রেজেন্ট ডে কনটেক্সটে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মুসলিম পলিটিক্স স্পেশালি ফ্রম 1875 টু 1940। 1875 আলিগড় মুভমেন্ট আচ্ছা একটা জায়গা, আর 1940 মুসলিম পলিটিক্স কেন ইন্ডিয়ান পলিটিক্সের একটা ক্লাইম্যাক্স। মুসলিম লীগ দাবি করলো আমরা আর হিন্দুস্তানে থাকবো না, আমাদের জন্য আলাদা রাষ্ট্র চাই। জিন্না পরিষ্কার বললেন লড়কে লেঙ্গে পাকিস্তান, এই যে স্লোগান উঠলো 1940-তে লাহোর সেশনে। সুতরাং এই যে 1940 একদম ক্লাইম্যাক্সে পৌঁছলো, পিনাকেলে পৌঁছলো মুসলিম পলিটিক্স। এই যে জায়গাটা 1875 টু 1940, এই যে জায়গাটা মুসলিম পলিটিক্সের, এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে কোয়েশ্চেন আসে। এই জায়গাটা রয়েছে ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্টের কথা বললাম, এই জায়গাটা থেকে ভীষণভাবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। তাছাড়াও কংগ্রেস, আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট, আচ্ছা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কংগ্রেসের মডারেট, কংগ্রেসের কি বলে এক্সট্রিমিস্ট, যেসব কংগ্রেস যে ভাগে ভাগ হয়েছিল, আর কংগ্রেস সেশনস, কংগ্রেসের যে সেশনগুলো হয়েছিল মানে একদম 1885 থেকে 1947 অবধি, এই সেশনগুলো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে এই সিলেবাসের মধ্যে। সেশন থেকে প্রিলিতেও কোয়েশ্চেন আসে, মেন্সেও আসে। প্রিলি আর মেন্সের সিলেবাস মোটামুটি এক। আর আচ্ছা প্রিপারেশনের ক্ষেত্রে আমার যা মনে হয়েছে, প্রিলিমসের যখন প্রিপারেশনটা মানে আমরা পড়বো, যখন করবো, আমরা রাইসে যেভাবে করাই, সেখানেই কিন্তু আমরা মেন্সের 70% করিয়ে দিই অ্যাকচুয়ালি প্রিলিতে। তারপরে মেন্সে গিয়ে জাস্ট প্র্যাকটিস। মেন্সটা হচ্ছে মেনলি এই ধরনের প্রশ্ন প্র্যাকটিসের জন্য করতে হবে, ঠিক আছে। সুতরাং এই যে প্রিপারেশনটা, বইয়ের নাম আমি আগেই বলেছি, এই বইগুলো দেখলেই হবে প্রিলিমস এবং মেন্সের জন্য একই ব্যাপার রয়েছে। আর মেন্সের আরেকটা জিনিস যেটা মেন্সের রয়েছে, সেটা হচ্ছে যে মেন্স পড়তে গেলে আরেকটা জিনিস যেটা দেয়, সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট। আচ্ছা এটার সঙ্গে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা মিল আছে, আচ্ছা ঠিক আছে। মানে ব্রিটিশরা ভারতবর্ষে কি কি আইন পাশ করলো স্টার্টিং ফ্রম 1773 টু 1947, রেগুলেটিং অ্যাক্ট দিয়ে শুরু,
ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট দিয়ে শেষ। এই যে আইনগুলো হয়েছিল এর মাঝখানে যে আইনগুলো আছে এই আইনগুলো কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট। সাল সহ কনসেপশন, হ্যাঁ হ্যাঁ, প্রিলিতে তো দেবে হয়তো যে ইন হুইচ মানে ডিউরিং হুজ রুল রেগুলেটিং অ্যাক্ট ওয়াজ পাসড, প্রিলিতে দিল। এবার মেন্সে কি ওইখান থেকে প্রশ্ন আসছে এর মধ্যে কোনটা রেগুলেটিং অ্যাক্টের রেকমেন্ডেশন ছিল না। ইয়েস, আরেকটা ফোন নিয়ে নি স্যার। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? গুয়াহাটি থেকে বলছি। গুয়াহাটি থেকে, বেশ বলুন। আমার ছেলে বিএ সেকেন্ড ইয়ার, ও গুয়াহাটিতে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, তো ও WBCS এ বসতে পারবে বেঙ্গলে? বিএ সেকেন্ড ইয়ার ও WBCS এ বেঙ্গলে ভর্তি হতে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও কি বেঙ্গলে থেকে পড়াশোনা করতে পারবে? কি বেঙ্গলি? ও কি বাংলায় থেকে পড়াশোনা করতে পারবে, পশ্চিমবঙ্গে থেকে পড়াশোনা করতে পারবে, না কোথায় কি ভর্তি হবে বলছেন আপনি? মানে গুয়াহাটিতে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে ও, হ্যাঁ, এখন বিএ সেকেন্ড ইয়ার। আচ্ছা, গুয়াহাটিতে ও ইংলিশ ইংলিশ- মিডিয়াম পড়াশোনা করেছে, ও কি WBCS দিতে চায়? হ্যাঁ হ্যাঁ, ও দিতে চায় আর কি, মানে পারবে কি বেঙ্গলে দিতে? আর অ্যাকচুয়ালি কিন্তু আমরা বেঙ্গলেরই, এখানে থাকি আর কি। আমি বুঝতে পেরে গেছি আপনার কথা। উনি আসামে থাকেন, ইংলিশ মিডিয়ামে ছেলে পড়াশোনা করেছে, পশ্চিমবঙ্গেরই লোক, বাট আসামে থাকা হয়তো ডিউ টু জব বা আমাদের anything else। আইসি কোর্সেস। তো এবার তারা পশ্চিমবঙ্গে এসে উনি পড়াশোনা করতে পারবেন কিনা, মানে যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়েছে, এই কম্পিটিটিভ সুবিধা এক্সাম হবে। দেওয়ার ক্ষেত্রে ওর অসুবিধা হবে না কিনা? ঠিকই আছে, কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক, কোনো মানে অসুবিধা ইংরেজিতে তো একটা পেপার থাকছেই। থাকছে। ইংরেজি তো দরকারি, এইসব বই যে বইগুলো আমরা নাম বললাম বেসিক্যালি ঠিক, ঠিক। ইংরেজি বই এগুলো, ঠিক, ইংরেজি বই এগুলো। অনেক অনেক স্টুডেন্ট বলে স্যার বাংলা বই কিছু নেই। বাংলা বই অবশ্যই আছে, কিন্তু এগুলোর ভ্যালিডিটি বেশি আর কি, এদের মানে বরঞ্চ আমরা বলবো যে ওর পড়তে সুবিধেই হবে। সুবিধেই হবে, হ্যাঁ সুবিধা সুবিধেই হবে। সুবিধেই এবং ইংলিশে একটা নলেজ থাকলে কি হয়, সব দিক থেকেই সুবিধা হয়। অবশ্যই। হ্যাঁ, মানে অবশ্যই, অবশ্যই এটা একদমই ঠিক যে যে অবশ্যই। কোনো পেপার, যে কোনো জার্নাল, যে কোনো ম্যাগাজিন যদি আমরা একটু বাইরের সম্পর্কে জানতে চাই, যদিও বা স্যার উল্লেখ করে দিয়েছেন যে আমাদের। আর আরেকটা হচ্ছে ব্যাপার, আমাদের রাইসে ইংলিশ ভার্সনের জন্য আলাদা ব্যাচ হয়। আচ্ছা আচ্ছা, ইংলিশ ভার্সনের জন্য আলাদা ব্যাচ হয়। সুতরাং ও যদি মনে করে আমি বাংলা লেকচার ফলো করতে পারছি না, এমনি জেনারেল ক্লাসে বাংলাটা ফলো করা হয়, তার সঙ্গে সঙ্গে ইংরেজি ব্যাপারটা থাকে, নোটটা ইংরেজিতেই দেওয়া হয়। কিন্তু ইংলিশ ভার্সন ক্লাসে একদম মানে পুরোপুরি ইংরেজিতেই ওখানে ডেলিভারি আচ্ছা হয়। আচ্ছা, মানে কনভারসেশনটা কনভারসেশন ইংরেজিতে, ডেলিভারি ইংরেজিতে, নোটস তো ইংরেজিতে পড়ে। ইংরেজি। সুতরাং আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। অসুবিধে নেই, আপনার যোগাযোগ করুন, টেলিভিশন স্ক্রিনে দেখুন ডিটেইল রয়েছে দেওয়া, এই অনুযায়ী আপনি যোগাযোগ করলে আমার মনে হয় আপনার যে যে জায়গাটা ডাউট রয়েছে, কনফিউশন রয়েছে, সেটা ক্লিয়ার হবে। তবে একটু যোগাযোগ করে যারা অথরিটি রয়েছেন, স্যার পড়ান, উনি পড়াচ্ছেন ক্লাসে, বাট টেকনিক্যাল ব্যাপারটা, ম্যানেজমেন্টের বিষয়টা, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়টা জানতে গেলে একটু যোগাযোগ করে নিন, আমার মনে হয় তাতে সুবিধা হবে সেটা আপনাদের সবার ক্ষেত্রে। রাইট রাইট। হ্যাঁ, তো যেটা বলছিলাম আমরা, যে বইয়ের ক্ষেত্রে তো একই বই ফলো করতে হবে। মানে মূল কথা হলো প্রিলিমসে যখন আমরা রেগুলেটিং একটা পড়বো, তখন এমনভাবে পড়ে নিই যেন মেন্সে গিয়ে আবার নতুন করে ওই রেকমেন্ডেশনগুলো নিয়ে আবার পড়াশোনা না করতে হয়, তাহলে সময় নষ্ট, সময় না। সিম্পলি সময় নষ্ট করার কোনো জায়গা নেই। ঠিক আছে, সুতরাং এই যে জায়গাটা যখন আমরা প্রিলিটা পড়বো তখন একটু মেন্স ওরিয়েন্টেশনটা আমরা নিয়ে রাখি। তারপর আমরা প্র্যাকটিস তো আছি, প্রিলি হয়ে গেলে তো আমরা 3 মাস সময় পাবোই মেন্সের জন্য, তখন আমরা কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করবো। যেগুলো আমরা আমাদের ল্যাকুনা আছে, যেগুলো আমাদের গ্যাপ আছে, নলেজ গ্যাপ আছে, সেগুলো গ্যাপগুলোকে ফিল্ড আপ করে নেবো, তাতে তো আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। সুতরাং আমি যেটা বলবো, প্রিলি যখন পড়বো তখন আমরা মেন্সেরও একটা প্রিপারেশন নিয়ে নিই। বেশ, আমরা একটু প্রাচীন ভারতের ইতিহাস আর মধ্য ভারতের ইতিহাসে কোন কোন জায়গাগুলো আমরা একটুখানি। পড়বো। হ্যাঁ হ্যাঁ, প্রাচীন যুগের ইতিহাস থেকে আমরা দেখেছি, যদি দেখা যায় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি আমরা দেখি, পিএসসি কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করছে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা ভেদিক সিভিলাইজেশন, এগুলো থেকে প্রশ্ন আসে। তারপরে এনশিয়েন্ট থেকে আসে সেটা হচ্ছে আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, যে ডাইনেস্টিক্যাল হিস্ট্রি যেগুলো রয়েছে, যেমন মৌর্যন ডাইনেস্টি, মৌর্য ডাইনেস্টি, গুপ্তা ডাইনেস্টি, কুষাণ ডাইনেস্টি, ডাইনেস্টিক্যাল হিস্ট্রি থেকে প্রশ্ন আসে এনশিয়েন্ট থেকে। এই ডাইনেস্টিক্যাল হিস্ট্রি থেকে প্রশ্ন দেয়, বিভিন্ন ধরনের প্রশ্ন দেয়। আর মেডিয়েভাল থেকে যেগুলো দেবে তার মধ্যে রয়েছে সুলতানি এজের মধ্যে আলাউদ্দিন খিলজি, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওর ইকোনমিক রিফর্মস ভালো করে দেখতে হবে, এই জায়গাগুলো দেখতে হবে। ইকোনমিক রিফর্মস, আলাউদ্দিন খিলজির, মোহাম্মদ বিন তুগলকের রিফর্মস, এই চ্যাপ্টারগুলো ভালো করে দেখতে হবে। আর তার সঙ্গে রয়েছে এনশিয়েন্ট ইন্ডিয়ার যে বুকসগুলো, বইগুলো, যেগুলো ইম্পর্টেন্ট বই, মিডিয়েভাল ইন্ডিয়ার যে ইম্পর্টেন্ট বইগুলো, সেই বইগুলো নাম কে লিখেছে এই প্রশ্ন আসে অ্যাকচুয়ালি। আর একটা জিনিস দেখতে হবে যে
মেডিয়াভাল থেকে মুঘলস। এটা একটা মনে হয় খুব এটা একটা vast ভীষণ জায়গা। ভাস্ট জায়গা। একেবারে শুরু হচ্ছে 1526 ফার্স্ট ব্যাটল অফ পানিপথ, আমরা সবাই জানি। সেই পানিপথের প্রথম যুদ্ধ, যে ফিজিক্সের স্টুডেন্ট তাকে যদি বলে একটা যুদ্ধের নাম বলো, সে কিন্তু প্রথমেই পানিপথের যুদ্ধ বলবে। সবাই জানে, এত পপুলার আর একটা, কম বেশি 1526টাও এটা মনে থাকে, আমি সবাই দেখেছি। মনে থাকে। 1526 আর 1757 1757, ঠিক, 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 একদম। এটা মানে একদম মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যাকে জিজ্ঞেস করবে, যাকে জিজ্ঞেস করা যায় সেই বলতে পারে। না, সিপাহী বিদ্রোহটা আমার মনে সিপাহী থাকতো। বিদ্রোহটা থাকে, হ্যাঁ, 1857 1857। তো ওইখান থেকে শুরু, এই মানে একদম 1526 থেকে শুরু, একদম মুঘল পিরিয়ড টোটালি শেষ হচ্ছে এসে 1858। ভাবো, 1526 থেকে 1858 বাবরকে দিয়ে শুরু, বাহাদুর শাহ টুকে দিয়ে শেষ। মাঝখানে আপস অ্যান্ড ডাউনস। 1707 অবধি ওদের গোল্ডেন পিরিয়ড। ঠিক। তারপর থেকে আস্তে 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 গ্রাফ নিচের দিকে নামতে শুরু করলো। 177 বলছে, 1707 মানে Death of Aurangzeb। ঔরঙ্গজেবের মৃত্যুর পর। এইটা হচ্ছে 1526 থেকে 1707 হচ্ছে গোল্ডেন পিরিয়ড মুঘলদের। মানে মুঘলদের পেছন ফিরে আর তাকাতে হয়নি। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, মানে মুঘলদের বিজয় রথ একেবারে দুর্দান্ত গতিতে এগিয়েছে। ঠিক। 1707 থেকে এক্সেসিভ ফল করতে শুরু করলো আস্তে আস্তে, কিন্তু তবুও স্টিল এটা এক্সিস্ট করলো 1857 অবধি। সিপাহী বিদ্রোহের সঙ্গে সঙ্গে দিল্লি ক্যাপচার করলো জন নিকলসন, এবং দিল্লি ক্যাপচার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল মুঘলদের যে হিস্ট্রি। তখন দ্বিতীয় বাহাদুর শাহ মহারাজ দ্বিতীয় বাহাদুর শাহ, দ্য লাস্ট রুলার, ওকে তো পাঠিয়ে দেওয়া হলো রেঙ্গুনে নির্বাসনে। নির্বাচন। তো এই যে টোটাল যে ব্যাপারটা, টোটাল যে চ্যাপ্টারটা, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। আচ্ছা, কিরকম কি আসতে পারে? প্রচুর প্রশ্ন আসে। যেমন প্রথমেই যে প্রশ্নটা আমার মানে ক্যামেরার দিকে তাকিয়ে মনে পড়ছে আর কি, আচ্ছা। যেন মনে হচ্ছে সব স্টুডেন্টরা বসে আছে সামনে আমার। আচ্ছা, আচ্ছা। প্রথম যে প্রশ্নটা দেয় সেটা হলো জাপ্তি সিস্টেম কার ব্রেন চাইল্ড, বিসিএসএস। আচ্ছা ইবাদত খানা কি এটা? হোয়াট ইজ ইবাদত খানা? বিসিএসএস। আচ্ছা হোয়াট ইজ ইবাদত খানা? বিসিএস এসছে এই কোয়েশ্চেনটা। তারপরে রেশনিং সিস্টেম, এই যে ভোরবেলা উঠেই পাড়ায় পাড়ায় রেশনের দোকানে সব লোক দাঁড়িয়ে পড়ছে, এই কনসেপ্টটা কে আনলো ইন্ডিয়াতে? রেশনিং সিস্টেম, মার্কেট কন্ট্রোল সিস্টেম, খুব প্রাইস interesting, কন্ট্রোল হ্যাঁ, সিস্টেম, history এই এই আপনি জায়গাটা, বলছেন, এই জিনিসটা কে আনলো ইন্ডিয়াতে? ফার্স্ট এটাকে ইন্ট্রোডিউস করেছিল আলাউদ্দিন খিলজি। আচ্ছা তখন তো উনি আর ইংরেজি জানতেন না, রাসায়নিক সিস্টেম কিছুই জানতেন না। তো উনি ফার্স্ট কনসেপ্টটা নিয়ে এলেন যে সরকার যে দাম ঠিক করে দেবে সেই দামে তোমাকে জিনিস বিক্রি করতে হবে। এবং আলাউদ্দিন খিলজি মানে যাকে বলে একদম এক্সট্রিমে চলে গেছিলেন। যারা এইটার বিরোধিতা করবে তাদের সঙ্গে তিনি যা বিহেভ করেছিলেন সাংঘাতিক। মানে এই যে প্রাইস কন্ট্রোল মানে সিস্টেম, বলপূর্বক চাপিয়ে দিয়েছে। প্রাইস কন্ট্রোল সিস্টেম, বা যেটাকে আমরা এখন বলছি যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু ইন্ডিয়াতে প্রথম এনেছে আলাউদ্দিন খিলজি। এই কোয়েশ্চেনটা কিন্তু বহুবার এসছে, হু ইন্ট্রোডিউস রেশনিং সিস্টেম ইন ইন্ডিয়া। আচ্ছা সুতরাং এই ধরনের প্রশ্নগুলো আমাদের প্রথমেই মনে আসে। আচ্ছা এগুলো মানে প্রিলিতেও ইম্পর্টেন্ট এবং মেন্সের জন্য ইম্পর্টেন্ট। সুতরাং এই ধরনের জিনিসগুলো আমাদের ভীষণভাবে পড়ে রাখতে হবে আমাদের এর জন্য, মানে বিসিএস এর জন্য, বিসিএস এর জন্য। আচ্ছা, এবার কি আমরা অন্য অবশ্যই এতে একটু আসতে পারি? একবার হিস্ট্রি ছাড়া গতি নেই। আমরা অনেকেই ভাবি যে দূর ক্লাস 10 পড়ার পর যে হিস্ট্রিটা গেছে ভালো হয়েছে, গঙ্গা জলে স্নান করে আসি। কিন্তু যারা কম্পিটিটিভ এক্সামে আসতে চাও তাদের কিন্তু হিস্ট্রি ছাড়া এক পাও এগোনো যাবে না। আমার তো মনে হয় ব্যাংক ছাড়া, ব্যাংকের পরীক্ষা ছাড়া যা যা পরীক্ষা হয় কম্পিটিটিভ এক্সামে, তাতে দুটো হলেও হিস্ট্রির প্রশ্ন থাকবেই। সুতরাং হিস্ট্রিটা আমরা ওইভাবেই তৈরি করে রাখবো। এতে আমাদের অনেক বেনিফিট আছে মানে আমরা একটা হিস্ট্রি হিস্ট্রি সিলেবাসটা কিন্তু সব পরীক্ষার জন্য এক। ডাব্লিউবিসিএস এর যে সিলেবাসটা আমরা ফলো করছি, সেই সিলেবাসটা কিন্তু হিস্ট্রি যে কোনো কম্পিটিটিভ এক্সামে সেই সিলেবাস ফলো করা। আচ্ছা। সো এটা কোনো অসুবিধে নেই, একটা যদি ভালোভাবে পড়ে যাওয়া যায় আমরা যে কোনো পরীক্ষায় বুঝতে পারি। বেশ। আচ্ছা, ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে মনে হয় আরো পরীক্ষা কিছু অ্যাটেন্ড করা যায়। অবশ্যই আমারও তাই, অবশ্যই। একদমই। রেলে আপনি রেল করতে পারেন, পুলিশের যে পরীক্ষা হচ্ছে সেগুলো করতে পারেন, বেঙ্গল ওরিয়েন্ট কলকাতা পুলিশ সেটা করতে পারে। অনেক জায়গায় অ্যাপিল করে। মানে হিস্ট্রি এমন একটা মানে সাবজেক্ট, যে সাবজেক্টটা পড়লে অনেকগুলো পরীক্ষা এবং সব পরীক্ষা হিস্ট্রি থাকবে। বেশ। এসএসসি থেকে শুরু করে অন্যান্য পরীক্ষার ফরম্যাটগুলো কি রকম থাকে? অন্যান্য মানে যদি আমি ফরম্যাট জেনারেল কম্বাইন্ডে যদি যাই, এর মধ্যে এসএসসিতে দেখতে পাওয়া যায়, ধরুন
যদি আমি জিকেতে যদি 40টা প্রশ্ন থাকে, আচ্ছা। তার মধ্যে 5 থেকে 6টা হিস্ট্রি থেকে থাকবে। মানে জিকে মানে সাবজেক্ট ওয়াইজ জিকে যেগুলো আচ্ছা, আছে, হিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই অনুযায়ী তো ভাগ করা হয়। সেখানে দেখা যাবে হিস্ট্রি থেকে হয়তো 5টা প্রশ্ন থাকবে। আচ্ছা সুতরাং যে কোনো রেলেও তাই, রেলেও মানে রীতিমতো হিস্ট্রির উপর ভীষণভাবে জোর দেয়। রেলে খুব ইভেন ঠিক। ইভেন আপনাকে এটা বলি, স্টুডেন্টদের এটা জেনে রাখা উচিত, এই কিছু 2-1 বছর আগে গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল রেলের, গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল রেলের, এবং সেখানে এমন সব কোয়েশ্চেন এসেছিল মানে যে কোয়েশ্চেন ডাব্লিউবিসিএসও আছে। তাই নাকি? আমি একটা কোয়েশ্চেন এক্সাম্পল দিই, আমি ক্লাসের কোয়েশ্চেনটা বলি, ছেলেরাও খুব আনন্দ পায় কোয়েশ্চেনটা শুনলে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। রিয়েলি স্পিকিং আমি কোয়েশ্চেনটার আগে শুনি, গ্রুপ ডিতে এসেছিল কোয়েশ্চেনটা রেলের পরীক্ষায়। দিয়েছিল কোন সুলতান রাজসভায় হাসি বন্ধ করে দিয়েছিলেন, লাভ, আচ্ছা হাসতে পারবে না তুমি। আচ্ছা এটাকে প্রহিবিট করেছিল কোন সুলতান? গিয়াসউদ্দিন বলবান এটাকে প্রহিবিট করেছিলেন আচ্ছা আচ্ছা তার পাওয়ার অ্যান্ড পজিশনটাকে লাগিয়ে। স্ট্রং করার জন্য। আচ্ছা, আচ্ছা। তো এই কোয়েশ্চেন এসেছিল গ্রুপ ডির প্রশ্ন। এই প্রশ্ন আমরা ডাব্লিউবিসিএস মেইনসও কল্পনা করতে পারি না, যে কোয়েশ্চেন গ্রুপ ডিতে এসেছিল রেলের কিন্তু হিস্ট্রির ওপর রেলের ভীষণ গুরুত্ব দেয়। এবং ইভেন আমি তো উদাহরণটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক। এইটাই। ব্যাংকের ক্ষেত্রে কি আসে? ব্যাংকের ক্ষেত্রে হিস্ট্রি সেভাবে খুব একটা কভার সেভাবে করে না, আচ্ছা। করে না খুব মানে যেটাকে আমরা বলতে পারি। হ্যাঁ, এলআইসি এগুলোতে এই ব্যাংক ছাড়া মোটামুটি যেসব পরীক্ষা হয়, ব্যাংক থেকে একটু ইকোনমিক্স ঘাসা কোশ্চেনটা বেশি দেয়। এলআইসি থেকে হিস্ট্রি প্রশ্ন আসতেই পারে, হিস্ট্রি প্রশ্ন আসে। বেঙ্গল কলকাতা পুলিশের ক্ষেত্রে অবশ্যই। এবং সেখানে এই পুলিশ ওরিয়েন্টেড, মানে পুলিশের তো পুলিশি ব্যবস্থা, পুলিশি ব্যবস্থার একটা তো হেরিটেজ আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে। background আছে, আমার মনে হয় একটু ব্যাকগ্রাউন্ডটা সেখান থেকে যে কোশ্চেন দেবে তা কোনো মানে নেই, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে যেতে হবে। হ্যাঁ, পুলিশের পরীক্ষা মানে যে প্রোফাইল আমি পরীক্ষা দিতে যাচ্ছি সেগুলোর একটু প্রিভিয়াস একটু হিস্ট্রি যেতে হবে। যেমন রেলের একটা ব্যাকগ্রাউন্ড, দেখা যায় রেলের সেই পরীক্ষা কোশ্চেন দেয় না কোনোদিন। যাই হোক, রেলের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে আমাদের। ব্রিটিশরা যে রেলটাকে করলে এমনি এমনি নয় তো, আমাদের উপকার করার জন্য করে। সুতরাং ওদের উপকার করার জন্যই রেলটা করেছিল, এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়েছিল অ্যাকচুয়ালি। যাই হোক, সেই রেলের ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে যেতে হবে যখন আমরা রেলের পরীক্ষায় বসবো। এটাই হচ্ছে ব্যাপার আর কি। একদমই। তো এবার যারা ফোন করতে চাইছেন আপনারা, তারা ফোন করতে পারেন। যারা মনে করছেন যে রাইসের যোগাযোগ করবেন ভর্তি হওয়ার জন্য, তাদের জন্য ডিটেলস টিভি স্ক্রিনে রয়েছে, আমি আবারও বারবার করে বলছি। এই দেখুন, এই যে এনকোয়ারি নাম্বার রয়েছে দেওয়া, এবং পুরো স্ক্রিন জুড়ে স্ক্রিনের নিচে ডিটেলস রয়েছে, এখানে আপনি যোগাযোগ করলে আপনি ভর্তি হতে পারবেন। এবং আমি এবার একটু স্যারের কাছে আসবো যে রাইসের পড়ানোর যে বিশেষ পদ্ধতি, মানে কেন আমি এটাকে ইন কম্পারিজন অফ দ্যাট আদার ইনস্টিটিউটের থেকে আমি কেন তাকে আলাদা করে দেখব, তার তো কিছু কন্টেন্ট থাকতে হবে, তার তো কিছু হিস্ট্রি থাকতে হবে। এবার সেই হিস্ট্রি স্যারকে, ইট ইজ নট সাবজেক্টিভ হিস্ট্রি বাট ইট ইজ প্র্যাকটিক্যাল হিস্ট্রি। আমি স্যারের এক্সপিরিয়েন্স থেকে একটু বলবো যে কেন এই ইনস্টিটিউটেই মানুষ যাবেন, কেন পড়বেন, তার কি যুক্তি থাকতে পারে পেছনে। অ্যাকচুয়ালি শুধু হিস্ট্রি বললে ভুল হবে, একটা গর্জাস হিস্ট্রি। এবং এই যে মেকানিজমটা রাইস তৈরি করে দিচ্ছে, আমার মনে হয় সেই মেকানিজমটাই সাকসেস আনছে। আমরা দেখতে পাচ্ছি একটা 3rd ডিভিশনে পাশ করা ছেলে দেখা যাচ্ছে গ্রুপ এতে স্ট্যান্ড করছে। এরকম হচ্ছে? আচ্ছা, এরকম হচ্ছে। আচ্ছা, এবং এটা কেন হচ্ছে? সে কি হঠাৎ তার নলেজ বেড়ে গেল? এটা হচ্ছে রাইসের যে মেকানিজম, সেই মেকানিজমের মধ্যে কি রয়েছে? ফার্স্ট হচ্ছে স্টাডি মেটেরিয়াল, এসএম নাম্বার 1। সেই এসএম এর উপর বেস করে টিচাররা যে ক্লাস নিচ্ছে, দিক ঠিক করে দিচ্ছে, তুমি কোন দিকে হাঁটলে তুমি ঠিক জায়গায় পৌঁছাতে পারবে। আমরা যাই না পাড়ায় গিয়ে বলি, দাদা ওই 9 নম্বর বাড়িটা কোথায় হবে? আমরা বলে দিলাম আপনি বাঁ দিক দিয়ে যান, ডান দিক দিয়ে যান, ওদিক দিয়ে যান, তমুক দিক যান। দেখা গেল লোকটা ওই বাড়িতে পৌঁছতেই পারলো না। রাইস কি করে দিচ্ছে? রাইস একেবারে বলে দিচ্ছে যে আপনি ওইদিকেই যান, পেয়ে যাবেন। 2 মিনিট হাঁটলেই হয়তো সে বাড়িটা পেয়ে গেল। তো স্টুডেন্টরা একটা দিশা পাচ্ছে। কিভাবে পাচ্ছে? ফার্স্ট স্টাডি মেটেরিয়ালে পাচ্ছে। সেই স্টাডি মেটেরিয়ালের উপর বেস করে ক্লাস লেকচারিং দিচ্ছে টিচাররা, তাতে পাচ্ছে। সেটাকে আরও মজবুত করছে স্টাডি মেটেরিয়ালটাকে। শুধু তাই নয়, দেখা হচ্ছে যে তোমার পড়াশোনা, তুমি কি খালি এসে চোখ ফ্যালফাল করে দেখছো স্টুডেন্ট মানে টিচারের দিকে, না সত্যি করে বাড়িতে গিয়ে পড়াশোনাটা করছো, না খালি খাতা ভরাচ্ছ? আচ্ছা, এইটা দেখছে সেখানে। এইটা দেখার জন্য কি করা হচ্ছে? না এক্সাম নেওয়া হচ্ছে।
15 মিনিটসের এক্সাম, একটা হলো, একটা চ্যাপ্টার শেষ হলো, সেই চ্যাপ্টারটা তুমি কেমন পড়লে, কতটা তুমি অ্যাক্সেস করতে পারলে সেই চ্যাপ্টারটা, সেটা দেখার জন্য 15 মিনিটসের একটা এক্সাম নেওয়া হচ্ছে। ওই চ্যাপ্টারের উপর এক্সামটা হবে, আচ্ছা স্পেসিফিক্যালি ওই চ্যাপ্টারের উপর তোমাকে এক্সামটা দিতে হবে। ক্লাস শুরু হওয়ার আগে 15 মিনিটের একটা এক্সাম। আচ্ছা নেক্সট হচ্ছে তুমি তোমার এই প্রিপারেশনটা, তুমি ধরো ফার্স্ট এসএম এর মধ্যে বিভিন্ন সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি সব রয়েছে। এই ফার্স্ট এসএমটা তুমি কেমন পড়লে, এইটা দেখার জন্য 1.5 মাস অন্তর অন্তর একটা পরীক্ষা নেওয়া হয়, যেটাকে আমরা বলি মান্থলি এক্সাম। আচ্ছা 1.5 মাস অন্তর অন্তর, মোট 1 মাস 1.5 মাস অন্তর অন্তর নেওয়া হয়। আচ্ছা সেটা কি হবে, একটা স্পেসিফিক এসএম এর ওপর যা যা ওখানে আছে, যে যে কন্টেন্ট আছে তার উপর তোমাকে চেক করা হবে। এবার আচ্ছা তার মানে দিনের পড়া চেক হচ্ছে, মাসের পড়া চেক হচ্ছে, আর কি চাই? মানে আমি শুনেছি বারবার করে এক্সাম নেওয়ার ফলে না একটা বারবার করে হ্যাবিচুয়েশন আমি চলে বলছিলাম আসে। না যে কোয়েশ্চেন কাল্টিভেশন, রাইসের স্টুডেন্টরা এমন একটা জায়গায় তারা পৌঁছে যায়, গিয়ে দেখা যাচ্ছে যে কোয়েশ্চেন দেখেই ঠিক করে ফেলতে পারে যে ওইটাই, ওই অপশনটা হবে, এবং ওটাই দেখা গেল রাইট। মানে একটা ভিজুয়াল কন্ট্যাক্ট তৈরি হয়েছে। ভিজুয়াল কন্ট্যাক্ট, আমি মানে আমার এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম যে কথাটা দিয়ে, ঠিক, ঠিক। যে আই কন্ট্যাক্ট কোয়েশ্চেনের সঙ্গে, এইটা যদি তোমার হয়ে যায়, তোমাকে কেউ আটকাতে পারবে না, যে পরীক্ষায় হোক। আর সেটাই হচ্ছে রাইসের মেকানিজম হচ্ছে এইখানেই, এই যে একটা 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 মেশিনের মধ্যে ফেলে দেবে তোমাকে, খালি পরীক্ষা। তুমি পরীক্ষা দিতে 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 তোমার একটা নলেজ তৈরি হয়ে যায়। মানে বারবার করে কোয়েশ্চেনগুলো রিপিটেডলি ফার্দার এন্ড রিপিটেশন বারবার চোখের সামনে এবং আসছে। সুতরাং তখন আপনার থেকে দেখা যাবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, গান্ধিয়ান মুভমেন্ট, মুসলিম পলিটিক্স, তোমার কাছে ছবি। একদম টিভিতে বোধহয় ভালো, মানে সবচেয়ে ভালো দামি যে টিভিটা, তাতেও বোধহয় এত ভালো ছবি আসবে। রাইস যে ছবি তৈরি করে দিচ্ছে। সুতরাং এটাই হলো সিক্রেট এই সাকসেসের, আমার যা মনে হয়েছে, আমি যা পড়িয়ে মনে করেছি যে এই জায়গাটা। সুতরাং এই পরীক্ষার মধ্যে দিয়ে তোমাকে যেতেই হবে, ওই গিয়ে স্টেজে মেরে দেবো, স্টেজে মারলে হবে। ঠিক। আচ্ছা, মোটামুটি একজনের চাকরির পরীক্ষা পেতে গেলে স্যার কতক্ষণ পড়াশোনা করা উচিত? তার মেন্টাল সেটআপটা কি হওয়া উচিত? মেন্টাল সাইকোলজিক্যাল সেটআপ অ্যাটাচমেন্ট কি হবে? অ্যাকচুয়ালি এটা কিন্তু একাডেমিক, আমি আগেই বলেছি, একাডেমিক আর কম্পিটিটিভ কিন্তু একদম আলাদা, দুটো আলাদা জিনিস। একাডেমিক আর কম্পিটিটিভ একদম আলাদা জিনিস। একাডেমিকে তুমি চুজি হতে পারবে, চুজি হওয়া মানে এই জায়গাগুলো আমি পড়বো, মনে হচ্ছে এখান থেকে প্রশ্ন আসবে। কিন্তু যেহেতু কম্পিটিটিভ এক্সামের সমস্ত চ্যাপ্টারগুলো আমাকে পড়তে হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, খালি তো হিস্ট্রি না, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি সব পড়তে হবে আমাকে, বায়োলজি, তো আমি যখন ইংলিশ, সুতরাং সেখানে আমাকে অন্তত মিনিমাম দিনে 12 থেকে 13 ঘন্টা পড়াশোনা করতেই হবে। মানে অনেকে এটাকে যে মানে আলগাভাবে নেয়, সেটা হওয়াটা উচিত আলগাভাবে নিলে হবে না। এবং এই যে পড়াশোনাটা কিন্তু খুব ট্যাক্টফুলি করতে হবে, মানে স্ট্র্যাটেজিক্যালি করতে হবে। মানে তুমি কিছুটা পড়ে নিজেকে একটু দেখলে কেমন হচ্ছে, একটু দেখে নিলে যে কি কি আছে, কি প্রশ্ন তুমি উত্তর দিতে পারলে। আর যদি ডেসক্রিপটিভ হয়, অপশনালের কথা আমি বলছি, যদি ডেসক্রিপটিভ হয়, তা ডেসক্রিপটিভের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন লিখে তুমি দেখে নাও যে কতটা সময় লাগছে। ডেসক্রিপটিভের টাইম ম্যানেজমেন্ট একটা বিরাট ব্যাপার। একটা 20 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে গেলে আমি কিভাবে, কতটা টাইম দিলে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে দিয়ে আসতে পারবো। মানে টাইম ম্যানেজমেন্টটা করে, এগুলো মনে হয় আমার মনে হয় স্যার এগুলো পরীক্ষা দিতে দিতে এগুলো তৈরি হয়ে যায়, যত পরীক্ষা দেওয়া যায় তত তৈরি হয়। মানে তখন আমার ওটার মাথায় কাজ করবে না বা ভাবতে হবে আর রাইসে ভর্তি হলে পরীক্ষা দিতেই হবে। আর এখন রিসেন্টলি তো আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে তো আমাদের প্রচন্ডভাবে অনলাইন চলছে, অনলাইন শুরু হয়েছে। অনলাইনে কোনো অসুবিধা হচ্ছে না ক্লাস নিতে? প্রথম দিকে একটু হচ্ছিল, কিন্তু আমাদের এখন স্টুডেন্টরা ভীষণভাবে রেসপন্স করছে এবং স্টুডেন্টরা ভীষণ ভালো পড়াশুনো করছে। এই তো মেন্সের, পিএসসি মেন্সের সব ক্লাস হচ্ছে জুমে, সবাই ক্লাস করছে, ভীষণ ভালো ক্লাস হচ্ছে। যারা মনে করছে যে এই সময় ভর্তি হওয়া উচিত নয়, পরে পরিস্থিতি ঠিক একেবারেই হলে না, তাদেরকে কি বলবেন? এটা রাইসে অনলাইনে যে পড়াশোনা হচ্ছে, ইটস এক্সপিরিয়েন্স, নিউ এক্সপিরিয়েন্স, নোবেল এক্সপিরিয়েন্স, আচ্ছা নতুন অভিজ্ঞতা। আচ্ছা আমরা তো এতদিন পড়ালাম অফলাইনে, কিন্তু অনলাইনে যখন এলো তখন আমাদের মনে হচ্ছিল কীভাবে হবে, তো এত স্টুডেন্টের কাছে আমরা পৌঁছতে পারবো। কিন্তু এখন কোনো ব্যাপার না, এখন মনে হচ্ছে এটা চললেই বোধহয় ভালো হয়। এখন জাস্ট এটা আমাদের মনে হচ্ছে। সুতরাং যারা মনে করছে যে আমি পরে ভর্তি হবো, সব ঠিকঠাক হোক, এটা কিন্তু ঠিক না। প্রিপারেশন আমাকে করে নিতে হবে, নাহলে আপনি যেটা বললেন যে পিছিয়ে পড়তে হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। আচ্ছা, সামনে কি কি পরীক্ষা আছে যেগুলোর জন্য প্রিপারেশন এখন নেওয়া উচিত? সামনের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে পিএসসি রেজাল্ট বেরিয়েছে, আচ্ছা মেন্স রয়েছে,
তাছাড়া অন্যান্য সমস্ত বিভিন্ন রকম রেলের পরীক্ষা রয়েছে, বিভিন্ন জায়গার অ্যাডভার্টাইজমেন্ট তো মোটামুটি এবং বেরোচ্ছে। বেঙ্গল গভর্নমেন্টেরও হয়তো বেশ বেঙ্গল কিছু পরীক্ষা গভর্নমেন্টের হবেই, কারণ পরীক্ষা সামনে রয়েছে। ইলেকশন পরীক্ষা সামনে রয়েছে এবং তোমাকে রেডি রাখতে হবে নিজেকে, কখন ডাক পড়ে। দেখি না আমরা যে একজন প্লেয়ার ব্যাট করছে আর একজন কিন্তু প্যাড পরে রেডি হয়ে আছে প্যাভিলিয়নে, সে কি প্যাড খুলে আছে যে কখন আউট হবে প্যাড পরবো তবে যাবো মাঠে? তোমাকে রেডি থাকতে হবে পুরোপুরি টোটালি। থ্যাংক ইউ ভেরি মাচ। Okay. মানে ইউ আর দ্য প্যাডেড প্লেয়ার। আমরা মাঠের বাইরে অপেক্ষা করে আছি আমাদেরকেও, অর্থাৎ আমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। একদম, একদম, ইভেন আরেকটা একদম। উদাহরণ, সবসময় যে আগুন লাগে তা নয়, কিন্তু মাথায় হেলমেটটা পরে দমকল কর্মীদের কিন্তু একদম সবসময় ড্রেস পরে রেডি একটা থাকতে যদি হবে। দমকল কেন্দ্রে যাওয়া যায় তাহলে আপনি লক্ষ্য করবেন কিভাবে যেন মনে হচ্ছে এক্ষুনি বোধহয় আগুন লেগেছে, এক্ষুনি মনে হবে। এক্ষুনি বেরোবে, হয়তো 5 বছর আগুন লাগলো না। হ্যাঁ ঠিক। তোমাদের ঠিক ওই পজিশনে নিজেকে রাখতে হবে। এই কখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তখন পড়াশোনা করব ও হবে। একদম। থ্যাংক ইউ ভেরি মাচ একদম, সরিত স্যার। একদম। খুব খুব ভালো লাগলো হিস্ট্রির সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করলাম। হ্যাঁ, তবে অবশ্যই ইনস্টিটিউটে ভর্তি হলে যে কম্প্যাক্ট তৈরি হবে স্টুডেন্টদের মধ্যে তাদের টেকনিক্যাল জায়গাটাতে, সেগুলোতে ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার পরেই হবে, এবং একটা আলাদা তাগিদ তৈরি হবে যে না, আমাকে চাকরিতে সুযোগ পেতেই হবে, এবং তার জন্য যত রকমের হেল্প, যত রকমের ব্যাকআপ দেওয়া দরকার সেটা অবশ্যই রাইস এডুকেশন দেবে। কিন্তু অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। স্যারকে নমস্কার আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। নমস্কার সবাইকে।